হ্যালো বন্ধুরা, বেসামাল প্রেম চ্যানেলের তরফ থেকে আমি মাম্পি। আমাদের ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে পেতে হলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নিন। আর আমাদের ভিডিওগুলোতে লাইক, শেয়ার, কমেন্ট করতে মোটেও ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। তোদের কাছে আসলাম। কি রে, কি খবর তোদের? ভালো আছি আমরা। তোর? ভালোই। সামনের মাসে ওর বিয়ে, ভালো থাকবে না? আপনাদের তো বলা হয়নি আমার সামনের মাসে বিয়ে আমার ভালোবাসার মানুষের সাথে। তোরা না তুসিকে দেখাচ্ছি। ও এখনো আসেনি? এই দেখ চলে আসছে। আসলে আমরা স্কুল থেকে একে অপরকে ভালোবাসি, আর আমাদের সম্পর্কের কথা পরিবার জানার পর বলছে ভার্সিটি উঠলে আমাদের বিয়ে দিবে, তাই আর কি। তারপর ক্লাসে গেলাম সবাই মিলে। ক্লাস শেষে আমি আর তুসি বেরিয়ে আবার আমাদের বাড়িতে নিয়ে আসলাম, কারণ আম্মুর এক বান্ধবী আসবে, তার সাথে পরিচয় করিয়ে দিবে। আজ ভার্সিটির প্রথম, ভাবছিলাম দিনটা অনেক ভালো কাটবে, কিন্তু কপালে থাকলে আর ভালো হয়। বাসায় গিয়ে দেখি আন্টিকে আগে থেকে চিনত, তাই আর অসুবিধা হলো না। আসছে সাথে ওনার মেয়েকে নিয়ে। আমি আর তুসি ওনাকে দেখে সালাম দিলাম। আন্টি উত্তর নিয়ে বলল, কেমন আছো বাবা? আর এই মেয়েকে? ভালো। আর এই মেয়ে? আম্মু আমাকে থামিয়ে বলল, ও হলো ওয়াসিবের হবু বউ। এই কথা শোনার সাথে সাথে আন্টি মুখ কালো হয়ে গেল, আর নুসরাতেরও। কারণ নুসরাত আমাকে ভালোবাসে, আমাকে অনেকবার বলেছে, কিন্তু না করে দিছি। আর আন্টি আমাকে জামাই বানানোর জন্য কথা বলতে আসছিল, আর তা শুনে মুখ কালো করে ফেলে আম্মু বলল, তোরা গল্প কর, আমি এত শীতের জন্য খাবার নিয়ে আসি। ওরা চলে গেল। আমি আরো কিছু কথা বলে ফ্রেশ হওয়ার জন্য চলে আসলাম। ফ্রেশ হয়ে বের হয়ে দেখি নুসরাত আমার বিছানায় বসে আছে। আমি বললাম, তুমি এখানে? দেখো আসিফ, তোমাকে কতবার বলছি আমি তোমাকে ভালোবাসি, তাও তুমি বিয়ে করছো অন্য একটা মেয়েকে। কি যোগ্যতা আছে ওর? আমি তো তোমাকে বলেছি আমি তোমাকে ভালোবাসি না, আর যোগ্যতা তোমার থেকে ও অনেক ভালো। তুমি আমার থেকে অনেক ভালো ছেলে পাবে। প্লিজ ওসব বাদ দিয়ে আমরা ভালো বন্ধু হয়ে যাব। ওকে বিয়ে করো না প্লিজ। তা হয় না, দেখো আমি ওকে ভালোবাসি। দেখো শেষবারের মতো বলছি, ওকে বিয়ে করো না, এরপর যা হবে তার জন্য দায়ী থাকবে তুমি। কি হবে? হ্যাঁ, আমি ওকে ভালোবাসি, ওকেই বিয়ে করব। ঠিক আছে, তাহলে আমি কিছু করি। নুসরাত যা করতেছে তা দেখে আমি হা হয়ে গেছি। নুসরাত নিজের জামা ছেড়েছে আর জোরে জোরে চিৎকার দিচ্ছে, বাঁচাও বাঁচাও, আমার সর্বনাশ করলো। নুসরাতের চিৎকার শুনে নিচে থেকে সবাই চলে আসছে আর দরজা ধাক্কাচ্ছে। এমন সময় নুসরাত দরজা করে আর সবাই ভেতরে আসে। নুসরাত আম্মুর পিছনে গিয়ে লুকায়। বাবা আমার কাছে এসে একটা চর মারে আর বলে, তোকে আমি এই শিক্ষা দিয়েছি? আমি অবাক, যে কিনা আমাকে নিয়ে গর্ব করতো আজ পর্যন্ত চোখ রেঙে কথা বলনি সে আমাকে। তারপর আমি বললাম, আমি কিছু করিনি, বিশ্বাস করো। তোকে বিশ্বাস? তুমি আমার মেয়ের যে সর্বনাশ করেছো, এর জন্য তুমি আমার মেয়েকে বিয়ে করবে, নয়তো তোমাকে পুলিশে দেব। আমি এবার তুষির দিকে তাকালাম, ও চোখ দিয়ে পানি পড়ছে। এবার আম্মুর গিয়ে পা ধরে বললাম, আমি সত্যি কিছু করিনি। আম্মু আমার কাছ থেকে সরে গিয়ে বলল, ছবি না আমায়, তোর মতো কুলাঙ্গারকে কেন যে জন্মের সময় মেরে ফেললাম না। আমি শুধু বললাম আম্মু। তারপর আমি, আপু তুই তো আমাকে আর বলতে দিলি না। তোকে আমার ভাই বলতে ঘৃণা হচ্ছে। আমি তুষিকে গিয়ে বললাম, তুমি তো অন্তত বিশ্বাস করো যে আমি কিছু করিনি। তুষি যা বললো তা আমি বিশ্বাস করতে পারছি না। আমি ভাবতে পারিনি তুমি এতটা নীচ। তুমি আর একটা মাস ধৈর্য রাখতে পারলে না? আর যখন এত অধৈর্য হয়ে গিয়েছিলে, তাহলে আমাকে বলতে কেন? এমন করলে কেন বলো, কেন? আমি অবাক হয়ে ওর দিকে তাকিয়ে আছি। যে কিনা আমাকে অন্ধের মতো বিশ্বাস করতো সে কি বললো। আমি ওর কাছ থেকে সরে এসে বললাম, তুসি তো আমাকে কিছু বছর ধরে চেনে, কিন্তু তোমরা তো আমাকে জানো আমি এরকম করতে পারি কিনা। তো চোখের সামনে যা দেখলাম তা কি বল? আমি কি করব ভাবছি, তখন আন্টি বলল, এত কিছু জানি না, আমার মেয়ে এখন বিয়ে করতে হবে। এসব জানাজানি হলে কি হবে? আমার মেয়েকে বিয়ে কে করবে? আমি কখনো এমন মেয়েকে বিয়ে করব না যে কিনা আমাকে আমার পরিবার থেকে আলাদা করে আমাকে মিথ্যা অপবাদ দেয়। তাহলে পুলিশে দিব। তাই দিন, তাও আপনার ওই মেয়েকে আমি বিয়ে করব না। ঠিক আছে, আমি ফোন দিচ্ছি। দেন। যে পরিবারের লোকেরা তার সন্তানকে বিশ্বাস করে না সে পরিবারের থেকে কি করব। আজ থেকে আমি ধর্ষক। হ্যাঁ, আমি ধর্ষণ করিনি। এর মধ্যে পুলিশ চলে আসছে। কি হয়েছে? এখানে আমাদের ডাকা হয়েছে কেন? আন্টি যখন বলতে যাবে তখন আমি থামিয়ে দিয়ে বললাম, স্যার আমি ধর্ষণ করেছি, আমাকে অ্যারেস্ট করেন। আমার কথা শুনে সবাই অবাক। আম্মু আর টুসু তো কান্না করছি। আর নুসরাত পুলিশের আগ পর্যন্ত আমার সাথে চোখে চোখে পড়লেই চোখ টিপে দিতেছিল, কিন্তু এখন ওর মুখ কালো হয়ে গেছে। বাহ, ধর্ষণ করে আবার বুক ফুলিয়ে বলছিস? স্যার, নিজের পরিবার যখন আমাকে ধর্ষক ভাবছে তখন আমি কি নিজেকে ধর্ষক বলতে পারবো না? আমাকে নিয়ে যান স্যার। পুলিশ আমাকে নিয়ে গেলেন। 3 দিন পর আমাকে করে তোলা হবে। আজ 2 দিন হয়ে গেল পরিবারে কেউ আমার সাথে দেখা করতে আসেনি। আর আমি জেলে, এই কথা সবাই জেনে গেছে। কেন জেলে গেছি? আমার বন্ধু বান্ধবীরা আসলো আমার সাথে দেখা করতে আর জ্ঞান দিতে। ছি ওয়াসিফ, তুই এমন কাজ করবি জানলে
কখনোই তোর সাথে বন্ধুত্ব করতাম না। তোর মতো ছেলে এসব কাজ করবে আমি বিশ্বাসই করতে পারছি না। তোকে বন্ধু ভাবতেও ঘৃণা হচ্ছে। ওরা চলে যাওয়ার পর মিনহাস আমার সামনে আসলো। আমি বললাম, তোর কি জ্ঞান দেওয়ার আছে, দিয়ে চলে যা। দোস্ত, আমি জানি তুই এমন কিছু করিসনি বা করতে পারিস না। আমি তোকে ওদের চেয়ে ভালো করে চিনি। কি হয়েছে সত্যিটা বল। আমি নিজের চোখের পানি আটকে রাখতে পারলাম না। এটা হয়তো সত্যিকারের বন্ধুত্ব। কি হলো বল, কান্না করিস না, বল আমাকে। আমি চোখের পানি মুছতে মুছতে বললাম, তুই আমার সত্যিকারের নিজের লোক রে। তারপর সব বললাম। তুই আঙ্কেল আন্টিকে বল, আর তুসি তো অবশ্যই শুনবে। আমি মুচকে হাসি দিয়ে বললাম, তারা কখনোই বিশ্বাস করবে না। তারা যদি বিশ্বাস করতো তাহলে আমাকে এখানে আসতে হতো না। আর তুই কখনোই কাউকে এসব কথা বলবি না। কি বলিস এসব? তাহলে তোর শাস্তি হবে যে, আর তোকে সবাই ভুল বুঝবে। আমার কাউকে দরকার নেই, তুই আমার পাশে থাকলে হবে। যারা আমাকে বিশ্বাস করে না তাদের কাছে যদি ধর্ষক হয়ে থাকতে হয় তাই থাকবো, তবুও তুই বলবি না। মিনহাজ চলে গেল। 3 দিন হয়ে গেছে, আজ আমাকে করে নিয়ে যাওয়া হয়েছে। আমি কাঠগড়ায় দাঁড়িয়ে আমার বিচার দেখার জন্য আমার পরিবার, তুসির পরিবার, নুসরাতের পরিবার সবাই এসেছে। আমার বন্ধু বান্ধবীরাও এসেছে। জজ আসলো, সবাই দাঁড়িয়ে সম্মান দিল। জজ তার টেবিলে কিছু কাগজ দেখে বললেন, কোর্টের কাজ শুরু করা হোক। এই ছেলে এক নিষ্পাপ মেয়েকে দর্শন করেছে, তার প্রমাণের জন্য আমি প্রথমে তার মাকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। জজ যেই বলতে দেবে তখন আমি থামিয়ে, কাউকে ডাকতে হবে না, আমি বলছি আমি ধর্ষণ করছি, আমাকে যা শাস্তি দেওয়ার দিন। সবাই অবাক আমার কথা শুনে। আর আপনারা হয়তো ভাবছেন এত সহজে কেন মেনে নিলাম। তাই তো, আসলে আমাদের সমাজটা কি রকম সেটা তো জানেন। এখানে যেমন ধর্ষককে ঘৃণা করা হয় তেমনি ধর্ষিতাকেও ঘৃণা করা হয়। আর আপনারা তো জানেন আমি কিছু করিনি, তাই আমি কেন এমনি একা শাস্তি পাবো, তাই আর কি। নুসরাতকে দেখিয়ে বললাম, ওই মেয়েকে আমি ধর্ষণ করেছি। সবাই ওর দিকে তাকালো, ও কান্না করতেছে, সাথে আমার পরিবার আর তুসিও। তার জজ বলল, আসামি যখন স্বীকার করেছে তখন আর সময় নষ্ট করার কোনো কারণ নেই। আসামিকে 7 দিনের রিমান্ড দেওয়া হলো, যে আর এরকম করতে না পারে। আমার 7 দিনের রিমান্ড শেষ হলো। এই 7 দিনে আমার কাছে 7 বছরের মতো মনে হয়েছে। অনেক কষ্ট হয়েছে। এরপর জেলের ভিতর কেটে গেল 1 মাস। এই 1 মাসে মিনহাজ ছাড়া কেউ দেখা করতে আসেনি। ও আমাকে জেল থেকে বের করতে চেয়েছিল, কিন্তু আমি না করে দিয়েছি। 1 মাস পর আমার বাবা আসলেন ছাড়াতে। আমি সত্যি অবাক হয়ে গিয়েছিলাম। আমাকে ছাড়িয়ে বাসাতে আনা হলো। কেউ আমার সাথে আগের মতো ব্যবহার করছে, আমাকে দেখে না দেখার ভান করছে। হঠাৎ বাবা এর সাথে নুসরাতদের নিয়ে আসলেন আর বললেন, তোর আজ বিয়ে। এর মধ্যে তুসি চলে আসে। তুসি শুনে কান্না করছে। আমি বিয়ে করলে তখনই করতাম, এত কষ্ট সহ্য করতাম না। বাবার কথা শুনে আমি সহ সবাই অবাক, কারণ বাবা বলেছে যদি আমি বিয়ে না করি তাহলে আমাকে ত্যায্য পুত্র করবে। বাবা বলল, কি করবি বল। তোমরা আমাকে জানো, আমি কোনো কিছুতে হ্যাঁ বললে আমাকে কেউ না করতে পারেনি, আর তুমিও পারবা না। আমি চলে যাচ্ছি। তারপর আমি রুমে এসে আমার ব্যাগ গুছিয়ে আমার মানিব্যাগটা হাতে নিয়ে দেখি 700 টাকা আছে। কি করি, 700 টাকা নিয়ে তো বেশি দিন যাবে না। তখন আমার ফোনটা বেজে উঠলো। আমি ভাবছি এই ফোন দিয়ে কি আর হবে, বিক্রি করলে কিছু টাকা পাওয়া যাবে। এর মধ্যে ফোনটা আবার বেজে উঠলো। আমি ফোন হাতে নিয়ে দেখি মিনহাস। ফোন রিসিভ করলাম। হ্যালো। তুই বাড়িতে কখন গেলি, আর কেমনে কি হলো? তোকে সব বলবো, তার আগে আমার ফোনটা বেচার ব্যবস্থা কর এখনই। কেন, কি হয়ে? আর তুই ফোন বিক্রি করবি কেন? সব বলবো, তুই আগে বেচার ব্যবস্থা কর এখনই। যত বলবে তত নিবি। আর কাকার দোকানে চলে আয়। ঠিক আছে। তারপর আমি ব্যাগ নিয়ে নিচে নামলাম। তখন আম্মু বলল, বাবা বিয়েটা করে নে, তাহলে তো আর তোকে যেতে হয় না। আমাকে আগে যদি বিশ্বাস করতে তাহলে আজকে এই দিন দেখতে হতো না। আর যে পরিবার নিজের সন্তানকে বিশ্বাস করে না, বাইরের মানুষের কথা বিশ্বাস করে, সেই বাড়িতে আমি থাকবো না। ও সরি, আমি তো এ বাড়ির ছেলে না, আমাকে তো ত্যায্য পুত্র করা হলো। আর আমার মতো ধর্ষককে এ বাড়িতে থাকবে কেন? তুসির দিকে তাকিয়ে দেখি ওর চোখ দিয়ে পানি পড়তেছে। আমি ওর কাছে গিয়ে বললাম, আমাকে ক্ষমা করো, আমার মতো ধর্ষক তোমাকে ভালোবেসেছে। আর একটা কথা বলতে চাই, সত্য কখনো চাপা থাকে না। যেদিন সবাই সত্যটা জানতে পারবে সেই দিন বুঝতে পারবে। আর আমার জ্ঞান থাকা অবস্থায় কখনো এই বাড়িতে আর পা রাখবো না। রাখবোই বা কেন, আমি তো এ বাড়ির ত্যায্য পুত্র। আজ থেকে আমার না আছে কোনো পরিবার, না আছে কোনো ভালোবাসার মানুষ। আমাকে আপনারা মাফ করবেন। ধর্ষক হয়ে আপনাদের এতগুলো কথা বললাম। আমি চোখ মুছতে মুছতে চলে আসলাম সেই কাকার দোকানে এসে একটা বেনসন নিলাম। আগে কখনো খাইনি। সিগারেট খেয়ে নাকি কষ্ট কমে যায়। প্রথমে টানতে কষ্ট হচ্ছিল, কাশি আসছিল, তারপর ঠিক হয়ে যায়। একা খেয়ে আরেকটা নিলাম, নিয়ে টানতেছি। তখন মিনহাজ এসে বলল, তুই সিগারেট খাচ্ছিস? এটাও দেখার ছিল। বাদ দে তো, আগে লোক পাইছিস? হ্যাঁ, এই যে। কত টাকা আনছেন? 16,000 আছে। হ্যাঁ হবে, এই ফোন বিক্রি করবো। দেখেন 3 মাস ব্যবহার করছি, 30,000 টাকা দিয়ে কিনেছিলাম। এটা সবকিছুই আছে। তুই ঠিক আছিস তো? এই ফোন মাত্র 16,000-এ দিবি? তোকে সব বলবো, চুপ থাক। তুই ব্যাগ গিটার সব নিয়ে বের হয়েছিস কেন?
বললাম তো সব বলবো। তারপর লোকটা ফোন দেখে কিনে নিল। লোকটাকে ফোন দেওয়ায় আমি আমার সিম মেমোরি দুটোই চাবানো শুরু করছি। আমার এরকম করা দেখে ওরা অবাক। লোকটা চলে যাওয়ার পর এবার বল কি হয়েছে? তার আগে কথা দে, আমি যে কিছু করিনি তুই কাউকে বলবি না। মিনাজ একটু ভেবে ঠিক আছে বললো। তারপর আমি সব বললাম। ওর চোখ দিয়ে পানি পড়ছে। তুই এত কিছু কেমনে সহ্য করেছিস? তা এখন কি করবি, কিছু ভাবছিস? আপাতত আমার ভার্সিটি থেকে ট্রান্সফার নেবো ঢাকায় কোনো কলেজে বা ভার্সিটিতে, আর ঢাকা চলে যাব। এখানে থাকলে আমি বাঁচতে পারবো না, আর এখানে থাকলে ওদের ভুলে থাকা সম্ভব না। ওকে, কালকে সব করব। এখন আমার সাথে আমার বাড়ি চল। তারপর ওর বাড়িতে চলে আসলাম। আমি বললাম তোর ফোনটা দিত। তারপর আমাকে ওর ফোন দিল। আমি আমার এফবি আইডিতে ঢুকলাম ডিঅ্যাক্টিভেট করার জন্য। আইডিতে ঢুকতে একটা পোস্ট দেখে চোখ আটকে গেল। পোস্টটা ছিল একটা কিডনি লাগবে জরুরি ভিত্তিতে, 10 লক্ষ টাকা দিবে। পোস্ট করেছে 48 মিনিট আগে, নিচে নাম্বার দেওয়া। এখন আমি ভাবছি আমার কাছে আছে 16,000 টাকা, আর এই টাকা দিয়ে কয়দিন যাবে, আর ঢাকা শহরে কয়দিন চলা যাবে। ঢাকাতে যারা পরিচিত আছে তাদের কাছে তো যেতে পারবো না, আর শহরে গেলেই তো আর চাকরি পাওয়া যাবে না। মিনাজকে যদি এই কথা বলি যে আমি আমার কিডনি বিক্রি করব, তাহলে কখনোই দিতে দিবে না। আর আমার বাঁচতে হবে, আমার নিজের জন্য বাঁচতে হবে। হ্যাঁ, আমি বিক্রি করব। আমি একটু ব্যালকনিতে এসে ওই নাম্বারে আমার কাপা কাপা হাতে ফোন দিলাম। 2বার রিং হতে ধরলো। আমি সালাম দিলাম। লোকটা সালাম নিয়ে বলল, কে বাবা তুমি? ফেসবুকে রিহান নামে একজন পোস্ট দিছে যে কিডনি লাগবে, 10 লক্ষ টাকা দিবে, আর নিচে এই নাম্বার ছিল। তুমি কিডনি দেবে? হ্যাঁ আঙ্কেল, টাকাটা খুব দরকার। আপনার কখন লাগবে? কালকে হলে ভালো হতো। কোথায় যেতে হবে আর কোন হসপিটালে যেতে হবে লোকটা সব বলে দিল। আর আমি বললাম এই নাম্বারে আর ফোন দিবেন না, আমি আপনাকে ফোন দিব, আর কালকেই আমি আসবো। ঠিক আছে। তারপর নাম্বার ডিলিট করে রুমে আসলাম। আমি সব আবার ঠিক মতো গুছিয়ে নিচ্ছি। তখন মিনহাস বলল, কিরে, সব গুছাচ্ছিস কেন? আমি বললাম ঢাকা যেতে হবে আজকে, আর তুই প্লিজ আমার কাগজপত্রগুলো তুলে রাখিস, আর ঢাকা গিয়ে আমি তোকে ফোন করব। তোর আবার কি হলো যে তুই এক্ষুনি ঢাকা যাবি? আমাকে যে যেতেই হবে, একটা গুরুত্বপূর্ণ কাজ আছে হলে। ঠিকভাবে হলে একটা ফোন কিনে বলবো নি, আর যে নাম্বার থেকে ফোন করব সেটা যেন কেউ না জানে। তারপর খাওয়া দাওয়া করে চলে আসলাম বাস স্ট্যান্ড। আমি আর মিনহাস টিকিট কেটে বাসে উঠলাম। সিটে বসে দেখি একটা মেয়ে বসে আছে, তার পাশের সিটটা আমার। আমি তার পাশে গিয়ে বসে পড়লাম। কিছুক্ষণ পর গাড়ি ছাড়লো। আমি আমার সাথে ঘটে যাওয়া বিষয় নিয়ে ভাবছি। তখন মেয়েটার দেখে আমার হুঁশ ফিরল। তারপর মেয়েটা বলল, আপনি গিটার নিয়ে আসছেন, আপনি কি গান গান? গান গাই বলতে আমি গিটার বাজাতে ভালোবাসি, তার সাথে বন্ধু বান্ধবীদের সাথে গিটার বাজিয়ে গান গাইতাম। কিছু যদি মনে না করেন তাহলে আপনার গিটারটা দেখতে পারি? ঠিক আছে বলে গিটারটা দিলাম। আমার গিটারের সাথে টুসির একটা ওড়না বাঁধা ছিল। ওরা দেখে মেয়েটা বলল, এটা কার? ছিল আমার খুব কাছের একটা মানুষের। বলে ওড়নাটা খুলে জানলা দিয়ে ফেলে দিলাম। আমি কি আপনার মন খারাপ করে দিলাম? আরে না না, তেমন কিছু না। ওড়নাটা ফেলে দিলেন যে? সে অনেক কথা। আচ্ছা গিটারটা এবার দেন। একটা গান শোনান না। সরি, আসলে আমার মনটা ভালো নেই, অনেক চিন্তায় আছি তো। যদি অন্য কোনো দিন দেখা হয় আর গিটারটা যদি সাথে থাকে সেই দিন শোনাবো। বলে গিটারটা নিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর মনে পড়লো লোকটাকে ফোন করতে হবে, কিন্তু ফোন কোথায় পাই। অনেক ভাবনা চিন্তার পর মেয়েটাকে বললাম, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি। হ্যাঁ। আপনার ফোন যদি দিতেন একটা কল করতাম। আসলে আমার ফোনটা ভেঙে গেছে তো ভাবলাম ঢাকা গিয়ে কিনে নিব। হ্যাঁ নেন। লোকটার সাথে কথা বলার পর দেখি 1টা বাজে। ফোনটা হাতে দিয়ে মনে পড়লো ওর তো নাম জানা হলো না। তাই বললাম, আমরা তো অনেকক্ষণ কথা বললাম, তো আপনার নামটাই তো জানা হলো না। তারপর মেয়েটা বলল, আমার নাম তানজিম তাবাসুম রাইসা, সবাই রাইসা বলেই ডাকে। আর আপনার? আমি ওয়াসিফ আসবাদ। আচ্ছা এখন ঘুমান। আপনাদের রাইসার কিছু বর্ণনা দেই। মেয়েটা একটু শ্যাম বর্ণের, কিন্তু মুখটাতে অনেক মায়া আছে। মেয়েটা ঠোঁটে হালকা লিপস্টিক, টানা টানা চোখে কাজল দেওয়া, মুখে কোনো আটা ময়দা। আমি কি মিন করছি বুঝতে পারছেন, আর যদি না পারেন কমেন্টে বলবেন। এতে মেয়েটাকে যা লাগছে যে কেউ প্রেমে পড়ে যাবে। আপনারা আবার ভাবেন না যে ওর সাথে প্রেমের কাহিনী শুরু হবে। আমি মোটেও ওরকম না, আমি অনেক ইনোসেন্ট পোলা। কিছুক্ষণ পর রাইসের ফোন আসলো। রাইসের ফোনে কিছু কথা বললো, আমি তেমন খেয়াল করিনি। কথা বলার পর ফোনটা আমার দিকে দিয়ে বলল, আপনার ফোন? আমার ফোন মানে? ওর চোখের দিকে তাকালাম, মনে হচ্ছে অনেক প্রশ্ন। তারপর ফোনটা নিয়ে কথা বললাম। আসলে যাকে কিডনি বিক্রি করব সে ফোন করেছে। উনি বললেন অপারেশন সকালেই করবে, তাই আমি কোথায় যাচ্ছি নাকি এসব বললো। আমি ফোন ওকে দিয়ে যে চোখ বন্ধ করব তখন। আপনি কিডনি বিক্রি করবেন কেন? আমি এর কথা শুনে অবাক। হয়তো শুনেছে লোকটার কাছ থেকে। এর পিছনে একটা কাহিনী আছে যার কারণে। আমাকে কি বলা যায় প্লিজ? শুনবে? শুনে যেন ভয় পাবে না তো? হ্যাঁ শুনবো। আর ভয় পাবো কেন? তাহলে শুনুন, আজ আমি জেল থেকে ছাড়া পাইছি। 1 মাস আগে জেল গিয়েছি, তাও আবার ধর্ষণের মামলায়। আপনি ধর্ষক? বলেছিলাম না ভয় পাবেন। না না, বলেন। আজ থেকে প্রায় 3 বছর আগে আমি ক্লাস 10-এ পড়ি। তখন একটা মেয়ের সাথে রিলেশন হয়।
মেয়েটাকে আমাদের একটা স্কুলের অনুষ্ঠানে দেখে ওর হাসি আর চোখের প্রেমে পড়ে যাই। ওর মুখটা ছিল অনেক মায়াবী। ওর পিছনে অনেক ঘোরার পর আমাদের রিলেশন হয়। আমাদের সম্পর্ক চলছিল ভালোই। এভাবে 2 বছর কেটে যায়। আমাদের রিলেশন আরো বেশি মজবুত হয়। আমাদের পরিবার জানতে পেরে মেনে নেয়, বলে ভার্সিটিতে উঠলে আমাদের বিয়ে দিয়ে দিবে। আমরাও খুশি। তারপর আমরা ভার্সিটিতে ভর্তি হই এবং 1 মাস মানে আজকে আমাদের বিয়ে হওয়ার কথা ছিল। তাহলে জেল, ধর্ষণ এসব? আমাদের ভালোবাসা ছিল পবিত্র। আমরা হাত ধরে হাঁটা ছাড়া কিছুই করিনি। কিন্তু আমাকে একটা মেয়ে ভালোবাসতো। সে আমার আম্মুর বান্ধবীর মেয়ে নুসরাত। আমি অনেকবার না করছি, কিন্তু ও ওর মতো সবসময় বলতো। 1 মাস আগে আমাদের বাসায়, তারপর সব কাহিনী বলি। ও কান্না করছে আর বলল, আপনি এত কষ্ট নিয়ে থাকেন কেমনে? কি করবো বলো, আমরা ছেলেরা তো এমনই। বুকের ভেতর অনেক কষ্ট লুকানো থাকে, কিন্তু আমাদের সবার সামনে কাঁদার রাইট নেই। তারা একলা ঘরে কাঁদে। অনেক কষ্টের মাঝে আপন মানুষগুলোর খুশির জন্য হাসতে হয়। আর আমার পেটের দায়ে আমি কিডনি বিক্রি করছি। এরপর কি করবেন? হাসপাতাল থেকে আসার পর একটা বাড়ি বা ম্যাচ খুঁজে উঠবো আর একটা ভার্সিটিতে ভর্তি হব। রাইসা কাগজ কলম বের করে নাম্বার আর বাড়ির ঠিকানা লিখে দিল আর বলল, এই ঠিকানায় চলে আসবে, বাসা ভাড়া পেয়ে যাবে, আর আমার ভার্সিটিতেও ভর্তি করিয়ে দিব। আর না করবে না। ঠিক আছে। আজ থেকে আমরা ফ্রেন্ড, ওকে? আর আপনি না, তুই বলবি, বুঝতে পারছিস? হুম। তুই তো ওদের বলতে পারতি। ওরা বিশ্বাস করলো তো আমি আজ এখন বাসে ঘরে বিড়াল মারতাম। তুই একটা চিজ। কথা বলতে বলতে চলে এলাম। সকাল হয়ে গেছে, 5:30 বাজে। বাস থেকে নেমে দেখি ওই লোকটাকে খুঁজছি। এর মধ্যে একটা লোক আমার খোঁজ দেখে বলল, বাবা তুমি কি ওয়াসিফ? হ্যাঁ আপনি, তাহলে একটু দাঁড়ান, বলে রাইসাকে বললাম, আমি যাচ্ছি তাহলে, ভালো থাকিস। এর একটাবার ভেবে দেখ। আর ভাবার সময় নেই, লোকটাকে আমি কথা দিয়েছি। আর আমি তো তোর কাছেই আসছি নাকি? হ্যাঁ, তোর তো ফোন নাম্বার নাই। অপারেশনের পর কিনবো, আর তুই আঙ্কেলের নাম্বারে ফোন করবি। আচ্ছা, ভালো থাকিস। আমার গাড়ি আসছে, তোর সাথে দেখা করতে আসবো। বাই। আমি ভাবি আমার পরিবার আমাকে বিশ্বাস করলো না, আর মাত্র কয়েক ঘন্টার পরিচয়ে আমাকে এত আপন করে নিল। তারপর হসপিটালে চলে এলাম। আমাকে অপারেশন থিয়েটারে নেওয়া হলো। একটা ইনজেকশন দিয়ে আর কিছু মনে নেই। আমি চোখ খুলে দেখি রাইসা আঙ্কেল ও ওনার স্ত্রী আমার পাশে। আঙ্কেল বলল, বাবা কেমন লাগছে তোমার এখন? জি ভালো। তারপর কিছুক্ষণ কথা বলার পর ডাক্তার এসে ঘুমের ইনজেকশন পুশ করলো। আমি আবার চলে গেলাম ঘুমের দেশে। এভাবেই চলে গেল 7 দিন। আমাকে কাল ছেড়ে দেওয়া হবে। এই কয়েকদিন রাইসা আমার অনেক সেবা করেছে, নিজে রান্না করে নিয়ে এসে খাইয়েছে। কাল ছেড়ে দিবে, আমি রাইসাকে জানাইনি। এভাবে আজকের দিন কেটে গেল। আর সকাল আমাকে ছেড়ে দেওয়া হলো। আমি হসপিটাল থেকে দেখি হসপিটালের সামনে অনেক ভিড়। আমি ভিড় ঠেলে সামনে যেই দেখি একটা 6 কি 7 মাসের মেয়ে পড়ে আছে আর কান্না করতেছে। কেউ ওর কাছে যাচ্ছে না, আর অনেকে ভিডিও করছে, যা আমাদের দেশের কালচার হয়ে গেছে। আমি গিয়ে বাচ্চাটাকে করে নিতে যাব, তখনই অনেকে অনেক কথা বলছে, বাচ্চা নিও না, সমস্যা হবে, বাচ্চারা আপনার কিছু হয় নাকি? তারপর আমি বললাম, আমি আপনাদের মতো এত পাষাণ না যে ছোট্ট একটা মেয়েকে এমন সামনে রেখে তামাশা দেখবো। তারপর বাচ্চাটাকে নিয়ে পাশে দেখলাম বাচ্চা মেয়েটার পেট পড়ে আছে। ওকে নিয়ে দোকানে গিয়ে ওর জন্য দুধ ডিম কিনে একটা চায়ের দোকান থেকে গরম পানি নিয়ে ওকে খাওয়াই। খাওয়ার পরে বাচ্চা ঘুমিয়ে পড়ে। এর মধ্যে পুলিশ এসে হাজির। এখানে কি হয়েছিল? একজন লোক সব বলল। তারপর পুলিশ এসে আমাকে বলল, তুমি কে আর বাচ্চা তোমার কি হয়? আমি বললাম, ও আমার মেয়ে আজ থেকে। তুমি কে? কেন এই মেয়েকে নিজের মেয়ে মেনে নিচ্ছ? আমি ওর মতো এতিম। আমি জানি পরিবার না থাকার কষ্ট আর বাবা মা না থাকার কষ্ট, তাই ওকে আমার মেয়ে হিসেবে বড় করব। হয়তো মায়ের অভাব তেমন ভাবে পূরণ করতে পারবো না, তবুও চেষ্টা করব। ঢাকা আসার সময় একটা মেয়ে বন্ধু হয়, ওর বাসা ভাড়া উঠতে বলেছে, কিন্তু কিসের? না মানে তখন ছিলাম একলা, এখন আমি বাবা, তো তাই আর কি। এই বাসাতেই ওর। ঢাকা শহরে বাসা পাওয়া আর চাকরি পাওয়া প্রায় একই কথা। চল নামিয়ে দিই। আপনি কেন কষ্ট করবেন, আমি যেতে পারবো। তুমি বেশি কথা বলো কেন? কাগজটা দাও। কাগজটা ওনার দিকে এগিয়ে দিই। এই নেন। পুলিশ আঙ্কেল একবার কাগজটা দেখে, আবার আমাকে দেখে, তারপর বলল, তোমার নাম কি ওয়াসিফ? জি, কিন্তু আপনি কেমন জানলেন? সত্যি তুমি আসলে ভালো একটা ছেলে। হঠাৎ এই কথা কেন? চল তাহলেই বুঝতে পারবে। হ্যাঁ চলেন। তারপর ঠিকানায় চলে আসলাম। বাড়িটা অনেক বড় আর অনেক সুন্দর। আমি গাড়ি থেকে নেমে যেই যেতে ধরছি, তখন আঙ্কেল বলল, নামো। কেন? আপনাকে আর কষ্ট করতে হবে না, এটুকু করছেন তাতেই অনেক। আরে চল তো দেখি তোমার বান্ধবীকে, দেখি কোনো খারাপ কাজের সাথে লিপ্ত কিনা। আরে আঙ্কেল, ও অনেক ভালো মেয়ে। ভালো হলেই ভালো। তারপর বাড়ির ভেতরে গেলাম। রাইসা আমাদের দেখে যা বলল, রাইসের কথা শুনে আমি অবাক, কারণ রাইসা পুলিশ আঙ্কেলকে বাবা বলতেছে। বাবা মানে? আমার বাবা। কিন্তু তোমার কোলে বাচ্চাটা কার? ও আমার বাচ্চা, কিন্তু আঙ্কেল আপনি ওর বাবা আমাকে আগে বললেননি কেন?
আমি প্রথমে তোমাকে চিনতে পারিনি। তোমার সম্পদ, তোমার নিষ্ঠা দেখে, তোমাকে জানার ইচ্ছা থেকে আমি তোমাকে তোমার নাম জিজ্ঞাসা করলাম। আর নাম বলার পর তোমাকে আমি চিনতে পারি আর তোমাকে এখানে নিয়ে আসলাম। সব বুঝলাম, কিন্তু এই বাচ্চাটা কার? আর তুমি নিয়ে আসলে কেন? এটা আমার বাচ্চা আজ থেকে। আজ থেকে মানে? আমি কিছু বুঝতে পারছি না, আমাকে একটু বলবে? তারপর সব খুলে বললাম। বুঝলাম। আমার যে বললে তোমাদের বাড়ি ভাড়া দেওয়া হবে, তখন আঙ্কেল বলল, তুমি এই রুমে থাকবে? কিন্তু বাড়ি ভাড়ার কথা ছিল যে। তুমি বেশি কথা বলো। আমি ভাড়া না দিয়ে থাকবো না। ঠিক আছে। তারপর আমি আমার রুমে আসলাম। অনেক ক্লান্ত লাগছিল। আদ্রাকে, আমার মেয়ের নাম রাখছি, আদ্রাকে বিছানায় শুইয়ে দিলাম। খাওয়া দাওয়া করে আসলাম। খাওয়া দাওয়ার সময় রাইসা বলল, কাল তোমাকে ভার্সিটিতে ভর্তি করিয়ে দিব। আমি বিছানায় এসে আমার সাথে ঘরে যাওয়া বিষয় নিয়ে ভাবছি। এমন সময় মিনাজের কথা মনে পড়লো। আমি রাইসাদের বাড়ি আসার সময় একটা ফোন কিনেছি আর সিম। মিনাজকে ফোন করলাম। ও কিডনি দেওয়ার কথা শুনে রাগারাগি করলো। ও রাত ভাঙিয়ে ঘুম দিলাম। সকালে আদ্রাকে খাইয়ে আন্টির কাছে দিয়ে রাইসার সাথে ভার্সিটি গেলাম। সব কাজ করে ওর বন্ধু বান্ধবীদের সাথে পরিচয় করিয়েও দিল। সবকিছু করে বাসায় আসলাম। আদ্রার সাথে খুনসুটি করতে দিন কেটে গেল। আজ ভার্সিটির প্রথম দিন। আমি আর রাইসা গেলাম। যেই মাত্র ভার্সিটির গেটে পা দিছি, অমনি কলেজে পা রাখতেই কে যেন এসে একটা চর মারলো। আমি ওর দিকে তাকাতে দেখি একটা মেয়ে আমাকে চর মারলো। আমি আবালের মতো তার দিকে তাকিয়ে থেকে ভাবছি, আমাকে চর মারলো কেন? এমন সময় রাইসা বলল, এই তুই ওকে মারলি কেন? তুই চুপ থাক, ও আমার বান্ধবীকে বাজে বাজে মেসেজ করে, তাই মারছি। আপনার কোথাও ভুল হচ্ছে, আমি কাউকে মেসেজ দেইনি, আর আমি তো ওনাকে চিনিও না। চুপ কর, তোদের মতো ছেলেদের চেনা আছে, এমন ভাব করছে যে কিছুই জানে না। এর মধ্যে মেয়েটির বান্ধবী এসে, অর্নি, তুই এখানে কি করছিস? তোকে না ওই ছেলেকে মারতে বললাম। আমি ভাবছি মেয়েটার নাম তাহলে অর্নি। নামটা সুন্দর, কিন্তু ব্যবহারটা কেমন? চেহারা তো মাশাআল্লাহ, কিন্তু এর মধ্যে মেয়েটির কথায় আমার ধ্যান ভাঙলো। তুই তো বললি ব্লু শার্ট পরা ছেলে, এই ছেলের কথা? আরে এ না, ওই যে ওই ছেলেটার কথা বলছি। সরি, আসলে বুঝতে ভুল। ঠিক আছে। তারপর আমি ক্লাসে চলে আসলাম। রাইসা আর আমার ডিপার্টমেন্ট আলাদা, তাই ও ওর ক্লাসে চলে গেল। আমি ক্লাসে গিয়ে লাস্ট বেঞ্চে বসলাম। একটু পর একটা ছেলে আসলো, তার সাথে পরিচয় হলাম। আমার অনেক ভালো বন্ধু হয়ে গেল। তার কিছুক্ষণ পর অর্নি আর ওর বান্ধবী আসলো। আমার 2 বেঞ্চ আগে বসলো। এর মধ্যে ক্লাসে স্যার ঢুকলো, আমার সাথে পরিচয় করিয়ে দিল। আমি চুপচাপ ক্লাস করছি। এমন সময় মনে হলো কেউ আমাকে দেখছে। আমি তাকিয়ে দেখি অর্নি আমার দিকে তাকিয়ে আছে। আমার সাথে চোখে চোখ পড়তে সরিয়ে নিল। ক্লাস শেষে রাকিব, যার সাথে বন্ধুত্ব হলো, সে নিয়ে গিয়ে তার বন্ধু বান্ধবীর সাথে পরিচয় করিয়ে দিল। সবার সাথে ভালো বন্ধুত্ব হয়ে গেছে। ওদের মধ্যে শারমিন নামের একটা মেয়ে আমাদেরকে কেমন করে যেন তাকাচ্ছিল। তারপর সবাই মিলে ক্যান্টিনে গেলাম। আমার পাশে শারমিন বসছে। আমাদের টেবিলের পাশে দেখি অর্নিরা বসছে। শারমিনের সাথে কথা বলছে দেখে ও দেখি রাগী চোখে আমাদেরকে তাকিয়ে আছে। এর মধ্যে রাইসা এসে বলল, কি রে, তোকে কখন থেকে খুঁজছি, তুই এখানে? আরে আমার কিছু বন্ধু বাসি, তাদের সাথে আড্ডা দিতেছিলাম, তোকে পরিচয় করিয়ে দিই। পরিচয় পর্ব শেষ, আমি আর রাইসা বাড়ি চলে আসলাম। এইভাবে চলছিল আমার দিন। এর মধ্যে অর্নি অনেক আমার সাথে অন্যরকম আচরণ করছে। কলেজে যাওয়া আসা, বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, এইভাবে আমার দিন ভালোই যাচ্ছিল। এর মধ্যে আমার মেয়ে ভালোই বড় হয়ে গেছে। আমাকে বাবা বলে ডাকে আর রাইসাকে মা বলে ডাকে। হঠাৎ একদিন কলেজে আমি আর রাইসা বসে গল্প করছি, তখন অর্নি আমার সামনে এসে বলল, ওয়াসিফ, তোমার সাথে আমার কিছু কথা আছে, যদি এইদিকে একটু আসতে পারবে? আমি কিছু বলার আগেই রাইসা বলল, যা বলার আমার সামনে বলো, না হলে যেতে পারো। অর্নি আমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে। ভাবছে হয়তো আমি কিছু বলবো, কিন্তু আমি কিছু বলছি না দেখে অর্নি বলা শুরু করলো, ওয়াসিফ, তোমার সাথে আমার যেভাবে দেখা হয়েছে অনেকটাই অদ্ভুত। সেই দিন তোমার ব্যবহার দেখে ভালো লাগে যে এত সহজ সরল ছেলে আছে নাকি। তারপর তোমাকে ফলো করি তোমাকে জানার জন্য, কিন্তু তেমন কিছুই জানতে পারিনি। আর তোমাকে অন্য কোনো মেয়ের সাথে দেখলে রাগ হতো কেন তা জানি না। আস্তে আস্তে আমি তোমাকে ভালোবেসে ফেলি। সত্যি আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি, প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। এক নিঃশ্বাসে বলল। আমি তো আবালের মতো অর্নির দিকে তাকাচ্ছি, আর একবার রাইসার দিকে তাকিয়ে দেখি রাইসার মুখ কালো হয়ে গেছে। কারণ রাইসা আমার সাথে থাকতে থাকতে আমাকে ভালোবেসে ফেলেছে, আর আমিও রাইসার প্রতি দুর্বল হয়ে গেছি। রাইসা আমাকে ভালোবাসলো কখনো বলেনি যদি আমাদের বন্ধুত্ব নষ্ট হয়ে যায়, কিন্তু এখন কি করব এরকম ভাবতেছি। তখন অর্নি বলল, কি হলো, কিছু বলো। আমি বললাম, দেখো অর্নি, তুমি আমার অতীত জানো না, জানলে এরকম কিছু করতো না, আর আমার পক্ষে সম্ভব না। প্লিজ আমাকে ফিরিয়ে দিও না। তোমাকে তো বললাম আমার একটা অতীত আছে। কি তোমার অতীত যার জন্য আমাকে ফিরিয়ে দিচ্ছ? আমি জানতে চাই তোমার অতীত। আর তোমার অতীত যেমনই হোক, আমি তোমাকে ভালোবাসি আর বাসবো। শুনবা আমার অতীত?
বলো কি তোমার অতীত? তারপর সব বললাম। বলার পর কান্না করতেছে আর বলছে, একটা মানুষ কেমনে এত কষ্ট নিয়ে বেঁচে থাকতে পারে? রাইসা আর আদ্রার জন্য আমার বাঁচতে হবে। এই বেহায়া মন যে রাইসাকে ভালোবেসে ফেলেছে। এই কথা শোনার সাথে সাথেই রাইসা এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলে, আমিও তোমাকে ভালোবেসে ফেলেছি। কান্না করে করে আমার বুক ভিজিয়ে ফেলছে। স্যার সবাই দেখছে। তখন রাইসা আমাকে ছেড়ে দিল। এরপর থেকে আমাদের প্রেমটা শুরু হলো। এভাবেই 3টা বছর চলে গেছে। একদিন রাতে রাস্তা দিয়ে একা একা হাঁটছি, এমন সময় কারো চিৎকার শুনতে পেলাম। আমি সেই শব্দ অনুযায়ী গেলাম। দেখি একটা ঘর, সেখান থেকে চিৎকার আসছে, আমাকে ছেড়ে দে, আমি তোর কি ক্ষতি করেছি? এমন সর্বনাশ করিস না আমার। আমার বুঝতে বাকি রইল না কি হচ্ছে ঘরের ভেতরে। আমি একটা মোটা লাঠি হাতে নিয়ে ভেতরে ঢুকলাম। ইচ্ছা মতো পেটালাম। দেখি মেয়েটা জামা ছিঁড়ে ফেলেছে। আমি আমার শার্ট খুলে ওকে দিয়ে বাইরে নিয়ে আসলাম। ওকে দেখে তো আমি অবাক হলাম, কারণ এ হচ্ছে নুসরাত। আমি ওকে দেখে একটা হাসি দিলাম আর বললাম, কই থাকো, পৌঁছে দিয়ে আসি। নুসরাত আমার পা ধরে বলল, আমাকে ক্ষমা কর, আমার জন্য তোমাকে বাড়ি ছাড়তে হয়েছে, তোমার পরিবারকেও হারাতে হয়েছে। আমাকে তুমি ক্ষমা করে দাও। এত কিছু হওয়ার পরও তুমি আমাকে বাঁচিয়েছো। পা ছাড়, ছাড়ো পা। না, আমাকে আগে ক্ষমা করে দাও। আমি ক্ষমা করে দিছি, পা ছাড়ো। আমার কারোর উপর কোনো রাগ নেই। তারপর নুসরাত উঠলো। তুমি সত্যি অনেক ভালো। সেই মিথ্যের জন্য আজ আমার এমন সর্বনাশ হতে যাচ্ছিল। তুই কই থাকো, তোকে দিয়ে আসি। নুসরাত বলল, কোথা থাকে? আমি আমার প্রিয়কে ফোন করলাম, করে বললাম আমার গাড়ি আর একটা টি শার্ট নিয়ে আসো। ও আপনাদের তো বলা হয়নি যে আমি আমার কিডনি বিক্রি করার টাকা আর আঙ্কেলের কিছু টাকা দিয়ে আমি একটা ব্যবসা শুরু করি। আর এই 3 বছরের মধ্যে আল্লাহর রহমতে আমি 10 জন বড় বিজনেসম্যানের মধ্যে একজন আমি। তারপর আমার গাড়ি আসলো। আমি নুসরাতকে গাড়ি করে ওর বাড়িতে দিয়ে আসতেই আমি হাঁটতে হাঁটতে বাড়িতে চলে আসলাম। আমি বাসায় এসে বেলকনিতে বসে আছি মুড অফ করে। রাইসা আদ্রাকে ঘুম পাড়িয়ে দিয়েছে। আমার শুধু অতীতের কথাগুলো মনে পড়ছে। রাইসা এসে আমার কাঁধে হাত রাখলো। ওকে জড়িয়ে ধরে ওর বুকে মাথা রাখলাম। ও আমার মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল, কি হয়েছে? আমি কান্না করতে করতে বললাম, আমি কি আমার অতীত ভুলতে পারবো না? যখনই ভুলে যাই তখনই কেউ না কেউ আমার অতীত মনে করিয়ে দেয়। কি হয়েছে? আমি সব বললাম। কেন হয় আমার সাথে? কেন কি পাপ করছি যার কারণে আল্লাহ আমাকে এইরকম শাস্তি দিতেছে? সব ঠিক হয়ে যাবে। আমি কালকেই বাবাকে আমাদের বিয়ের কথা বলবো। আমাদের বিয়ে হয়ে গেলে আর তোমার একা লাগবে না, আর সব ঠিক হয়ে যাবে। অন্যদিকে নুসরাত ভাবতেছে, আমার জন্য এত কিছু হওয়ার পরও আমাকেও ক্ষমা করে দিছে। আর আমি তো ওকে ভালোবাসতাম, তারপরেও কেমনে ওকে এত অপবাদ দিতে পারলাম? না, আমি ওকে ওর ভালোবাসার মানুষের কাছে ফিরিয়ে দেব। কিন্তু তুষির তো কাল বিয়ে। না, এ হতে দেওয়া যাবে না। এখন তো কোনো গাড়িও পাওয়া যাবে না। তাহলে তুষির বিয়ে তো যে কখন তাও তো জানি না। কাল সকালের বাসে আমাকে যেতে হবে। আল্লাহ, তুষির বিয়ে যেন না হয়। আর তুষি ভাবছে, ওয়াসিফ কেন করলে এমন? তাহলে আজ তুমি আমি কত সুখের সংসার করতাম। যখন তোমার হতে পারিনি, আমি আমার পাশে অন্য কাউকে মেনে নিতে পারবো না। আমি তো আব্বু আম্মুর সম্মান রাখার জন্য বিয়ে করব, কিন্তু বাসর রাতেই আমার জন্য কবর খুঁড়তে হবে। আমি অন্য কাউকে নিয়ে থাকতে পারবো না। এইভাবে রাত কেটে যায়। নুসরাত বা তুসি কেউ ঘুমাতে পারে না। সকালে নুসরাত বগুড়ার উদ্দেশ্যে রওনা দেয় আর তুসির বিয়ের আয়োজন শুরু হয়। দীর্ঘ সময় পর নুসরাত বাস থেকে নামে। নুসরাত শুধু আল্লাহকে স্মরণ করছে যেন বিয়ে না হয়। এরপর নুসরাত রিক্সায় ওঠে তুসির বিয়ে আটকানোর জন্য। আর তুসির বাড়িতে হইচই পড়ে যায়, বর আসছে। আর এদিকে রাইসা তার বাবাকে বলে যে, আপু, আমি আর ওয়াসিফ একে অপরকে ভালোবাসি, তুমি বিয়ের ব্যবস্থা করো। তখন আঙ্কেল বললেন, এসব কি শুনছি ওয়াসিফ? আমি বললাম, আসলে আঙ্কেল একটা কথা আছে না, কখন একটা ছেলে আর একটা মেয়ে বন্ধু থাকতে পারে না, সেরকমই আর কি। আমাদের মধ্যেও বন্ধুত্ব থেকে ভালোবাসা হয়ে গেছে। কিন্তু আঙ্কেল আপনি যখন রাজি না, আমি আর কখনো এমন চিন্তা মাথায় আনবো না। আর আমি আদ্রাকে নিয়ে চলে যাব। এসব কথা মাথায় আনবে না, ঠিক আছে? কিন্তু চলে যাবে কেন? রাইসার দিকে তাকিয়ে দেখি ওর চোখে পানি। আসলে আঙ্কেল রাইসাও তো একটা ভবিষ্যৎ আছে, ওকে তো আপনাদের বিয়ে দিতে হবে। আদ্রা ওকে আম্মু বলে ডাকে। বরপক্ষের সামনে যদি আম্মু বলে ডাকে তাহলে তো ওর বিয়ে ভেঙে যাবে, আর আমি সেটা চাই না। এসব বলতে বলতে আমার ভেতরটা দুমড়ে মুচড়ে যাচ্ছিল, কিন্তু আমার কিছুই করার নেই। আঙ্কেল অট্ট হাসি দিয়ে বললেন, তোমরা আমায় এই চিনলে, আমি আগেই বুঝতে পারছিলাম, কিন্তু দেখতে চেয়েছিলাম তোমরা কি করো। তোমাদের সততা দেখে আমি সত্যি মুগ্ধ। আমি তোমার আর রাইসার বিয়ে দিব, আগেই তোমার আন্টিকে বলেছিলাম। আর আমার ওরকম একটা নাতনিকে কি চলে যেতে দেওয়া যায়? আর সাথে মেয়ে থাকবে, এই সুযোগ কি করে হাতছাড়া করি? তোমাদের বিয়ে ঠিক করতেছি।
বলেই চলে গেল। আমি আমার চোখের পানি ধরে রাখতে পারলাম না, আর রাইসা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করে বলল, আমি ভেবেছিলাম তোমাকে হারিয়ে ফেলবো। আর টুসিদের বাড়িতে হুজুর ছেলেকে বলল, বাবা কবুল বলো। ছেলে কবুল বলল। তারপর হুজুর কি সব বলে টুসিকে বলল, মা কবুল বল। টুসি যখনই কবুল বলতে যাবে তখনই নুসরাত বলল, এই বিয়ে হবে না। সবাই গেটের দিকে তাকিয়ে দেখে একটা মেয়ে। তখন ছেলের বাবা বলল, তুমি কে আর কি সব বলছো? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তুই এখানে কেন আসছিস আমার বিয়ে ভাঙতে? আমি এখন এমন কিছু কথা বলবো যা শুনে তুমি এই বিয়ে আর করবে না। তুই কি বলবি? তোর কোনো কথা শুনবো না, তুই চলে যা। একবার শুনো। ওকে কেউ বের করে দাও। যখন নুসরাতকে টানতে টানতে নিয়ে যাচ্ছে, নুসরাত চিৎকার দিয়ে বলল, সেদিন ওয়াসিফের কোনো দোষ ছিল না। তখন টুসি নুসরাতের দিকে তাকালো আর ওকে ছেড়ে দিতে বলল, কি বললি? সেদিন ওর কোনো দোষই ছিল না। তারপর নুসরাত সব বলল। নুসরাতের কথা শুনে নুসরাত সব বলার পর টুসি ওখানেই বসে পড়ে আর বলে, কি করলাম আমি? আমি ওকে বিশ্বাস করতে পারলাম না কেন? এরকম করছিস কেন? যা হওয়া হয়ে গেছে, বিয়েটা করে নে। আম্মু, আমি বিয়ে করব না। যদি এই বিয়ে করতে হয় তাহলে আগে আমার কবর খুলে রাখো, তারপর তুমি আমায় বিয়ে দিতে আসবে। বলে নুসরাতের সামনে এসে ওকে বলল, কেন করলে এমন? কেন? কি ক্ষতি করেছি আমি তোমার? আমার সাথে কেন করলে এমন? আমাকে ক্ষমা করো। আমি ওকে ভালোবাসতাম। ওকে অনেকবার বলছি, কিন্তু না করে দিছে তোমার জন্য। আর যখন শুনলাম যে তোমাদের বিয়ে, কি করব ভেবে পাচ্ছিলাম না। কি করব তাই এই পরিকল্পনা করি। আমি ভাবি যে ওকে আমার সাথে বিয়ে দিয়ে দিবে, কিন্তু অন্য কিছু হয়ে গেল। আর ওর জন্যই কাল আমার সম্মান বাঁচিয়েছে। ওকে, তুমি দেখছো কোথায় আছে? আর কি কাল তোমার সম্মান বাঁচিয়েছে মানে? তারপর নুসরাত টুসিকে সব বলল। ওর কোনো ঠিকানা জানো? তা জানি না, কিন্তু ওর গাড়ির নাম্বারটা জানি। ওকে, আমার একটা পুলিশ বান্ধবী আছে, ওকে বললে সব হবে। নাম্বারটা দাও। তারপর টুসি ওর বান্ধবীকে সব বলল। কিছুক্ষণ পর সব ডিটেলস বলছে। কিছুক্ষণ পর ওর বান্ধবীর কথা। তারপর টুসি ওর বান্ধবীকে সব বলল। কিছুক্ষণ পর সব ডিটেলস বলবে। কিছুক্ষণ পর ওর বান্ধবীর কথা শুনে যা করলো। ওর বান্ধবীর কথা শুনে ওর বাচ্চা আছে মানে? ওয়াসিফ বিয়ে করেছে আর বাচ্চা আছে? আরে না, ওর বাচ্চা আছে, কিন্তু ওর নিজে না। ওয়াসিফ ওকে হসপিটালের সামনে থেকে কুড়িয়ে পায়, তারপর থেকে ওকে নিজের মেয়ে হিসেবে বড় করেছে। আর ওয়াসিফের অনেক নাম ডাক। ও শহরের বড় 10 বিজনেসম্যানের একজন। আর ওয়াসিফের সাফল্যের জন্য একটা মেয়েকে দাবি করে, আর বাচ্চাটা ওকে আম্মু বলে ডাকে। ওকে আম্মু ডাকে কেন? আর ওই মেয়ের পরিবার ওকে কিচ্ছু বললো না? তুই শুনে কি করবি? তোর তো বিয়ে আজকে। তা তোর বরের কথা না ভেবে ওর কথা ভাবছিস কেন? বর রাগ করবে। ওই তো আমার বর, আর আমার বিয়ে হচ্ছে না। কি বলিস? ওয়াসিফ তোর বর মানে? অনেক কাহিনী আছে রে, ফোনে বলা যাবে না। ওর সাথে যখন বিয়ে হবে তখন সব বলবো। ওর বাড়ির ঠিকানা দে তাড়াতাড়ি। তারপর ঠিকানা পাওয়ার পর টুসি ভাবছে ও কি ওকে ক্ষমা করবে। তারপর ভাবে ওর বাবা মাকে কি জানিয়েছে, ওনাদের জানানোর দরকার, না হলে ওনারা তো ওকে ভুল বুঝেই থাকবে। টুসি নুসরাতের সামনে গিয়ে বলল, তুমি ওর বাবা মাকে জানিয়েছো? না, তোমার বিয়ের আটকানোর জন্য এখানে এসেছি। আর একটু হলেও তো। চল, বলতে হবে না। তারপর আমার বাড়িতে গিয়ে দেখে আমার বোনের বিয়ে হবে 7 দিন পর, তার আলোচনা হচ্ছে। এমন সময় সবাই নুসরাতকে দেখে যত না অবাক, তার চেয়ে টুসিকে দেখে সবাই আরো অবাক, কারণ ওর আজ বিয়ে হওয়ার কথা, ও এখানে কেন? টুসি গিয়ে আম্মুর কোলে মাথা রেখে বলল, আম্মু, আমরা অনেক বড় ভুল করে ফেলেছি। কি হয়েছে তোর? না বিয়ে, আর ও এখানে কি করে? তারপর টুসি সব বলল। ওর কথা শুনে যেন সবার মাথায় আকাশ ভেঙে পড়লো। সবাই নুসরাতকে গালাগালি শুরু করছে, কেন করেছে এরকম। এমন সময় আম্মু এসে নুসরাতকে জোরে একটা চড় মারলো আর বলল, কেন করলি এরকম? কি দোষ করেছিল আমার ছেলে যে এত বড় একটা অপবাদ দিলে? কেন আমার ছেলের কাছ থেকে আলাদা করলি আমাকে? আর আমি কেমন মা হলাম যে নিজের ছেলেকে চিনতে ভুল করলাম? ও কি আমাকে ক্ষমা করবে? টুসি আম্মুকে জড়িয়ে ধরে বলল, আম্মু শান্ত হও। আর কিছু বলার আগে বাবা বলে উঠল, যা যদি ছেলে ও যা বলবে তা করে। আর আমি ওকে ঝাড়ু দিয়ে বের করে দিয়েছি। ওকে জেলে দেখতে পর্যন্ত যাইনি।
আর বের হওয়ার সময় যা বলে গেছে ও কি আমাকে ক্ষমা করবে? আমার ছেলে কোথায় আছে, কেমন আছে? আমাকে এনে দাও আমার ছেলেকে। তুসি বলল। আমি নিয়ে যাব, আমি জানি ও কোথায়। তারপর তারা ঢাকা চলে আসে, গাড়ি থামায় বড় একটা বাড়ির সামনে। এটা কার বাড়ি? তোমার ছেলে। তারপর আমার সম্পর্কে বলে সবাই ভেতরে যায়। আমি আর রাইসা কথা বলছিলাম, আমরা ওদের দেখিনি। তুষিরা আমাদের কথা শুনে কান্না করছে, কারণ আমরা কথা বলছিলাম যে দেখো, ডক্টর যেহেতু বলেছে 2টা কিডনি লাগানো দরকার। ডাক্তার এটাও বলেছে একটা দিয়েও হবে। 2টা কিডনি যেহেতু পাওয়া গেছে, তাহলে সমস্যা কি লাগাতে? আমার সমস্যা আছে। কি সমস্যা যার জন্য তুমি 2টো কিডনি লাগাবে না? সমস্যা শুনবে তাহলে? আমি কিডনি লাগাবো না, কারণ আমি সব সময় মনে রাখতে চাই আমার পরিবারের অবহেলার চিহ্ন হিসাবে। আর এর ফলে আমি একটা মেয়ে পেয়েছি, তোমাকে পেয়েছি, তোমাদের মতো ভালো একটা পরিবার পেয়েছি। নিজের পরিবার যেখানে অবিশ্বাস করে বাড়ি থেকে বের করে দিয়েছে, আর তোমরা আমাকে বিশ্বাস করেছো। আমি এসব ভুলতে চাই না, প্লিজ আমাকে আর এসব নিয়ে কিছু বলবে না। রাইসা কিছু বলতে যাবে, তার আগে আঙ্কেল সিঁড়ি দিয়ে নামতে নামতে বলল, আপনারা কারা? এখানে কি করছেন? আমি আর রাইসা আঙ্কেলের কথায় দরজার দিকে তাকিয়ে ওদের দেখে আমি তো অবাক, ওরা এখানে কি করে আসলো? ওদের দেখে আমার কথা বলার শক্তি যেন হারিয়ে গেছে। তখন রাইসা বলল, আপনারা কে, কি চাই? সবাই চুপ, কেউ কিছু বলছে না। রাইসা আবার বলল, কি হলো, কেউ কিছু বললেন না কেন? তখন তুসি বলল, আমরা ওর পরিবার। পরিবার মানে? আমরা যখন এখানে আসলাম তখন আপনার আর ওর কথা শুনে মনে হয় ও আপনাদের সব বলেছে। তাই এইটুকু বলি, আমি তুষি আর ওরা ওর বাবা মা ভাই বোন। আর নুসরাতের দিকে দেখিয়ে বলল, ও সেই মেয়ে যার জন্য ওয়াসিফ এখানে। রাইসা নুসরাতের সামনে গিয়ে ঠাস ঠাস করে 2টা চড় মেরে বলল, কেন করছিস এরকম ওর সাথে? তুই ওকে ভালোবাসতিস? ভালোবাসার মানুষকে কখনো কি অপমান করা যায়? কেমন ভালোবাসা রে? যে কিনা ভালোবাসার মানুষকে কষ্ট দেয়, তার ভালোবাসার কোনো অধিকারই নেই। নুসরাত কান্না করছে রাইসের কথা শুনে। এবার আমার বাবা মা এর কাছে এসে বলল, আপনারা কেমন বাবা মা যে নিজের ছেলেকে বিশ্বাস করতে পারেন না? মানলাম পরিস্থিতির জন্য ওকে ভুল বুঝেছেন, কিন্তু ওর কথা তো একবার শুনতে পারতেন। ও কি বলে? বিনা দোষে জেলে গেল, 7 দিনের রিমান্ডে কত কষ্ট পেয়েছে। এরপর আরো 1 মাস জেলে ছিল। একবার কি দেখা করতে গেছেন? কি কষ্টে দিনগুলো কাটিয়েছে। একবার কি ওকে দেখার ইচ্ছে হয়েছে? সবাই ওকে ঘৃণার পাত্র হিসেবেই দেখেছেন, শুধু একজন ছাড়া। কথায় আছে না, প্রকৃত বন্ধু সব সময় পাশে থাকে। তেমনি মিনাজ ওর পাশে ছিল। মিনাজকে ও সব বলেছে, কারণ একমাত্র মিনাজ ওকে বিশ্বাস করত। কত রাত ও কান্না করে কাটিয়ে দিয়েছে, আমি দেখেছি। ও কাউকে বুঝতেও দেয়নি। 1 সেকেন্ড, মিনহাজ সব জানতো, তাও বলেনি কেন? ওয়াসিফ জানাতে মানা করেছিল। রাইসা তুসির সামনে এসে বলল, তুমি আর ওয়াসিফ তো ছোট থেকে ভালোবাসো। এতদিনের সম্পর্কে ওয়াসিফ কি এমন আচরণ করেছে যা তোমার খারাপ লাগছে, বা খারাপভাবে স্পর্শ বা এমন কিছু করেছে যেটা মনে হয়েছে ও খারাপ কিছু করতে চাইছে? ও কি অন্য মেয়েকে খারাপ নজরে দেখতো? না। তাহলে কেন ওকে অবিশ্বাস করছিলা? একবার ভাবতে পারতা, ওকে বলার একটা সুযোগ দিলে আজ এই অবস্থায় পড়তে হতো না। জানো তো, বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক গড়ে উঠতে পারে না, সেটা হোক বন্ধুত্ব বা ভালোবাসা। আর তুমি তোমার ভালোবাসার মানুষকে বিশ্বাস করতে পারোনি, তোমার ভালোবাসার কোনো অধিকারই নেই। আর কেন আসছো এখানে? দেখতে আসছো ওয়াসিফ বেঁচে আছে নাকি না? এখন সবাই চুপ হয়ে আছে আর চোখের পানি ফেলছে। এমন সময় সিঁড়ি দিয়ে ছোট ছোট পা নামছে আমার মেয়ে আদ্রা। আদ্রা এসে বলল, পাপা তুমি কান্না করতো কেন? তোমাকে তো বলতে আমার পাপাকে, তাতে আমি বটি দিব, তুমি কান্না তোলো না। আমি আদ্রাকে করে নিয়ে, না মা কেউ কিছু বলেনি, চোখে কি জানি পড়েছে। ও পাপা, ওলাতে চিনি না মা, চল আমরা উপরে যাই। তখনই আম্মু বলতে শুরু করলো, বাবা আমাদেরকে একটাবার ক্ষমা করা যায় না? আমার কারোর উপর রাগ বা অভিযোগ কিছুই নেই, আর আমি সবাইকে ক্ষমা করে দিয়েছি। তাহলে আমাদের কথা বলিস কেন? তুই যদি বলিস তোর পা আমি আর বলতে না দিয়ে বাবা। তারপর বাবা আর আম্মু এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করছে। একটু পর আমাকে ছেড়ে দিয়ে বলল, বাবা বাড়ি চল। কি হাল করছিস? কিন্তু এই বাচ্চা মেয়েটা তোকে বাবা বলছে কেন? তুই কি বিয়ে? তাহলে বৌমা কই?
আমি ওই বাড়ি যাব না, এটাই আমার বাড়ি। আর আমি ব্যবসা করি, এখানে আমার অনেক কাজ। আর আমি বিয়ে করিনি, কিন্তু তোমাদের হবু বৌমা রাইসা আর আদ্রাকে আমি কুড়িয়ে পাইছি। সব বুঝলাম, কিন্তু তুই কিডনি বিক্রি করছিস কেন? আর তুই জানিস তোর কথা জানার পরও বিয়ের আসর ভেঙে দিয়েছি। আমি চুপ করে দাঁড়িয়ে আছি, কি বলবো? কিরে চুপ আছিস কেন? বললো মেয়েটা বা কি করবে? তখন রাইসা বলল, কেন বিক্রি করছি? বাবা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আম্মু আবার কান্না শুরু করে দিয়েছে। তারপর আমি বললাম, সামনের 11 তারিখে আমার আর রাইসার বিয়ে। তখন তুসি বলল, কি বলছো? সবাইকে তো ক্ষমা করলে আমাকে ক্ষমা করবা না? একটা সুযোগ দিবা না প্লিজ ওয়াসিফ? আমাকে ফিরিয়ে দিও না, মরে যাবো এবার। আমি তোমাকে ক্ষমা করে দিছি। যে আমাকে আমার অসময়ে পাশে পেয়েছি, যে কিনা আমার সাথে ছায়ার মতো ছিল, তার সাথে কেমন করে বিশ্বাসঘাতকতা করি? তুমি আমাকে ক্ষমা করে দিও, আমি ওকে ছাড়তে পারবো না। কথাগুলো বলতে আমার খুব কষ্ট হচ্ছিল, মনে হচ্ছে কিছু হারিয়ে ফেলছি। আমার কথা শোনার পর তুসি যেই চলে যেতে নিচ্ছে, তখন রাইসা বলল, দাঁড়াও, তোমাকে কোথাও যেতে হবে না। আমার কথা আগে শুনো, তারপর না হয় অন্য কিছু করো। তুমি কি বলবা আমি জানি না, কিন্তু যাই বলেন কেন, যদি তোমার থেকে আলাদা হতে বলো তাহলে আমি আবার হারিয়ে যাব। বেশি কথা বলো কেন? তুমি চুপ করে থাকো। আমি চুপ করি। আমি চাই আমি আর তুমি অধরের আম্মু হতে। ওর কথা শুনে সবাই অবাক। মানে বুঝলা না? আঙ্কেল আর আমি কিন্তু বলার আগে, কোনো কিন্তু না। আমি জানি ভালোবাসা হারানোর কষ্ট, তাই আমি এটাই চাই। আব্বু, তুমি রাজি তো? আমিও রাজি। ওয়াসিফ, তুমি রাজি? আমার কসম বলো, আমাদের দুইজনকে বিয়ে করবা? বলার সাথে তুসি এসে আমাকে জড়িয়ে ধরলো। আমি বললাম, কি করছো? সবাই দেখছে। তখন ছেড়ে দিল আর লজ্জা মাখা মুখ নিয়ে রাইসের কাছে গিয়ে বলল, তুমি খুব ভালো। তারপর আর কি, আজ আমার বিয়ে হলো। এখন আমি বাসের ঘরের সামনে দাঁড়িয়ে আছি। মিনহাজ ধাক্কা দিয়ে রুমে ঢুকিয়ে দিল। আমি ভিতরে গিয়ে দাঁড়ালাম। ওরা এসে আমাকে সালাম করলো। আমি বললাম, তোমাদের আমার পায়ে না, আমার বুকে। ভাবলাম একটু মজা করি, তাই বললাম। এখন স্যার আমার ঘুম ধরছে, ঘুমাবো বলে যেই শুতে যান অমনি হামলা। তারপর কি হলো আমি জানি না, কারণ এখন বাসর করিনি। এইভাবে চলতে থাকে আমাদের শৌকের সংসার।